হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে আমি জিওটেকটনিক্সের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ কন্টিনেন্টাল ড্রিফটিং থিওরি, এটা নিয়ে আলোচনা করব। তো কন্টিনেন্টাল ড্রিফটিং থিওরি, এই বিষয়টা আমাদেরকে জানতে হলে সবার প্রথমে এটা জানতে হবে যে কন্টিনেন্টাল ড্রিফটিং থিওরিটি আসলে কি এবং এই থিওরিটি কে ব্যাখ্যা করেছিলেন। তো 1912 সালে জার্মান ভূপদার্থবিদ আলফ্রেড ওয়েগনার এই কন্টিনেন্টাল ড্রিফটিং থিওরিটি ব্যাখ্যা করেছিলেন। কন্টিনেন্টাল ড্রিফটিং থিওরিটি কি? কন্টিনেন্টাল ড্রিফটিং থিওরিতে ওয়েগনার এটা বলেছিলেন যে দেখা যায় কার্বনিফেরাস যুগের আগের সময় আমাদের পৃথিবীতে থাকা এই মহাদেশগুলো সব একত্রিত অবস্থাতেই ছিল এবং পরবর্তীকালে এই মহাদেশগুলো ভেঙে গিয়ে একে অপরের থেকে দূরে সরে গিয়ে বর্তমান রূপ নিয়েছে। তো এই যে ধারণাটি, এই ধারণাটিকেই তিনি কন্টিনেন্টাল ড্রিফটিং থিওরি বলেছেন এবং ওয়েগনার তার এই তত্ত্বটি দি ওশান অফ কন্টিনেন্টস, দি অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান নামক একটি বইতে এটি ব্যাখ্যা করেছেন। তো এবার এই যে কন্টিনেন্টাল ড্রিফটিং থিওরিটা সম্পর্কে আমরা জানবো, সেখানে আমরা এটা দেখতে পাবো যে সবার প্রথমে ওয়েগনারই যে কন্টিনেন্টাল ড্রিফটিং থিওরিটা ব্যাখ্যা করেছিলেন সেটা কিন্তু নয়। ওয়েগনারের আগেও কিন্তু অনেকেই এই বিষয়টা একটা ধারণা করেছিলেন যে হয়তো বর্তমানে আমরা মহাদেশগুলোকে যে অবস্থায় দেখি, প্রাচীনকালে হয়তো সেগুলো এরকম অবস্থানে ছিল না। তো এটার ধারণা সবার প্রথমে দিয়েছিলেন ফ্রান্সিস বেকন। তিনি 1620 খ্রিস্টাব্দে তার নোভাম আর্গানাম গ্রন্থে এই বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন যে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটো মহাদেশের প্রান্তভাগের মধ্যে আকৃতিগত একটা মিল কিন্তু রয়েছে, যে আকৃতিগত মিলটা দ্বারা কিছুটা হলেও প্রমাণ করা যায় যে হয়তো প্রাচীনকালে মহাদেশগুলো একত্রিত অবস্থাতে ছিল। তো যাই হোক, আলফ্রেড ওয়েগনার তার কন্টিনেন্টাল ড্রিফটিং থিওরি এটা ব্যাখ্যা করার জন্য দুটো বিষয়কে তিনি বলেছেন, দুটো টার্ম তিনি ব্যবহার করেছেন, একটা হলো প্যানজিয়া আর একটা হলো প্যান্থালাসা। তো প্যানজিয়া বলতে তিনি বুঝিয়েছিলেন যে একটা দৈত্যাকার স্থলভাগ বা মহাদেশ যেগুলো একত্রিত অবস্থাতে ছিল এবং এই মহাদেশগুলোকে ঘিরে রেখেছিল এক বিশালাকার জলভাগ, যেটাকে তিনি প্যান্থালাসা নামকরণ করেছিলেন। তাহলে প্যান্থালাসা হলো একটা বিরাট বড় জলভাগ, যে জলভাগটা কি করেছিল, প্যানজিয়াকে ঘিরে রেখেছিল। তাহলে এই প্যানজিয়াতে যে সব মহাদেশগুলো একত্রিত অবস্থাতে ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মহাদেশগুলো কিন্তু একে অপরের থেকে দূরে সরে গেছে। বর্তমান অবস্থান আর এই ছবিতে যে অবস্থানটা ব্যাখ্যা করা হয়েছে, দুটো কিন্তু একই ধরনের নয়। তাহলে মহাদেশগুলো কেন এইভাবে সরে গেল? মহাদেশগুলোকে এইভাবে সরতে কোন শক্তি ক্রিয়াশীল ছিল তার প্রমাণ, মানে সেই শক্তি দুটোর কথা উল্লেখ করে তিনি বলেছেন, ওয়েগনার বলেছেন যে প্রধানত দুটি বল কাজ করেছিল যে কারণে মহাদেশগুলো স্থান পরিবর্তন করেছে। তো তার মধ্যে তিনি বলেছেন পৃথিবীর আবর্তন এবং চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে যে জোয়ারি শক্তি সৃষ্টি হয়েছে প্যান্থালাসার মধ্যে, সেই জোয়ারি শক্তি এবং বৈষম্যমূলক অভিকর্ষজ বল, এই দুটো বলের প্রভাবেই কিন্তু মহাদেশগুলো স্থান পরিবর্তন করেছে বলে কিন্তু আলফ্রেড ওয়েগনার মনে করেছিলেন। এবং ওয়েগনার তিনি কিন্তু এই মহিষঞ্চরণের সপক্ষে তার কিছু প্রমাণও কিন্তু তিনি দিয়েছেন এবং ওয়েগনার বলেছেন যে এই যে বর্তমানে আমরা মহাদেশগুলোকে দেখছি, এই মহাদেশগুলো বর্তমান অবস্থান
বর্তমান অবস্থান যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই বর্তমান অবস্থানে আসার পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলোকে তিনি বেশ কতগুলো ভাগে বিভক্ত করে সেই প্রমাণগুলো তিনি ব্যাখ্যা করেছেন। তো তার মধ্যে তিনি সবার প্রথমে যেটা বলেছেন সেটা হলো কি জিগস ফিট। জিগস ফিটে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা এই দুটো মহাদেশকে যেন একসঙ্গে মানে যুক্ত করে দেওয়া যায়। দুটো মহাদেশের প্রান্তভাগ প্রায় যেন খাঁজে খাঁজে লাগানো যাচ্ছে। তো এই যে দুটো মহাদেশের প্রান্তভাগ যেন জিগস পাজলের মতো খাঁজে খাঁজে মিলে যাচ্ছে এবং জোড়া লাগানো যাচ্ছে, এই বিষয়টিকেই কিন্তু ওয়েগনার জিগস ফিট নামে ব্যাখ্যা করেছেন। এবং তিনি বলেছেন যে এটির দ্বারা কিন্তু প্রমাণিত হয় যে প্রাচীনকালে মহাদেশগুলো একত্রিত অবস্থাতেই ছিল। এবং তিনি তার এই কন্টিনেন্টাল ড্রিফটিং থিওরির সপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি কিন্তু জীবাশ্ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু একটা যুক্তি রেখেছেন, যেখানে তিনি বলেছেন যে দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া এই সমস্ত মহাদেশগুলোতে একই ধরনের উদ্ভিদ এবং প্রাণীদের জীবাশ্ম পাওয়া গেছে। তো এই জীবাশ্মগুলো দ্বারা তিনি এটাই প্রমাণ করার চেষ্টা করেছেন, তার মানে অতীতে এই মহাদেশগুলো একত্রিত অবস্থাতেই অবস্থান করত এবং যে কারণে এই সমস্ত প্রাণীগুলো নিজেদের জীবন এখানে বিস্তারিত করতে পেরেছিল। তো সেটা ব্যাখ্যা করার জন্য তিনি বলেছিলেন যে এই সমস্ত অঞ্চলগুলোতে গ্লসোপটেরিস নামক ফার্ন জাতীয় উদ্ভিদ, সাইনোগন্যাদাস, মেসোসরাস এবং লিস্টোসরাস এরকম বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীদের অস্তিত্ব কিন্তু লক্ষ্য করা গেছে। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া প্রভৃতি মহাদেশগুলোতে কিন্তু এদের অস্তিত্বের কথা তিনি প্রমাণ করেছেন এবং তিনি বলেছেন যে একসময় নিশ্চয়ই তার মানে মহাদেশগুলো একত্রিত অবস্থাতেই অবস্থান করত, যে কারণে এই জীবাশ্মগুলো অস্তিত্ব এখানে পাওয়া সম্ভব হয়েছে। এর পরবর্তী তিনি একটি খুব গুরুত্বপূর্ণ মতবাদ দিয়েছেন, যেটা হলো ভূতাত্ত্বিক সাদৃশ্য। ভূতাত্ত্বিক সাদৃশ্যতে তিনি দেখিয়েছেন দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার দুটো উপকূলেই যে মালভূমি রয়েছে সেই মালভূমির মধ্যে কিন্তু যথেষ্ট মিল পাওয়া গেছে। আফ্রিকার মালভূমি এবং দক্ষিণ আমেরিকার মালভূমির ভূতাত্ত্বিক সাদৃশ্য কিন্তু বহিঃসঞ্চরণের প্রমাণ দেয়। এছাড়াও তিনি দেখিয়েছেন যে আটলান্টিক মহাসাগরের উভয় উপকূল বরাবর তিনি দেখিয়েছেন যে ক্যালিডোনিয়ান এবং হার্সেনিয়ান পর্বতের গঠনগত সামঞ্জস্যতাও কিন্তু রয়েছে। তো এই ক্যালিডোনিয়ান এবং হার্সেনিয়ান পর্বতের গঠনগত সামঞ্জস্যতা দ্বারা কিন্তু তিনি এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে তার মানে এই স্থানগুলো অতীতে একত্রিত অবস্থায় থাকার কারণেই কিন্তু এদের মধ্যে এতটা মিল পাওয়া সম্ভব হয়েছে। এছাড়াও তিনি ভূসঞ্চরণ তত্ত্বের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে হিমবাহের অবস্থানও কিন্তু বহিঃসঞ্চরণ তত্ত্বের একটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ এবং সেখানে তিনি এটা বলেছেন যে কার্বনিফেরাস থেকে পার্মিয়ান যুগের মধ্যবর্তী সময়ে ভারতীয় উপদ্বীপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এই ভূখণ্ডগুলো সবই কিন্তু একত্রিত অবস্থায় অবস্থান করত এবং সেগুলোতে দেখা গেছে যে মহাদেশীয় হিমবাহ দ্বারা গঠিত বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখানে আমরা ছবিতে যে সাদা অংশটা দেখতে পাচ্ছি, যেটার দ্বারা ব্যাখ্যা করা হচ্ছে যে এই সমস্ত অঞ্চলগুলোতে তার মানে মহাদেশীয় হিমবাহ ছিল, যে মহাদেশীয় হিমবাহ অস্তিত্ব কিন্তু দেখা যাচ্ছে যে শিলার গঠনের মধ্যে কিন্তু রয়েছে। তার মানে বলা যেতে পারে বর্তমানে এই মহাদেশগুলো হয়তো উষ্ণমণ্ডলের জলবায়ুতে অবস্থিত, কিন্তু তা সত্ত্বেও
সত্ত্বেও এই মহাদেশগুলোর শিলার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মহাদেশীয় হিমবাহ দ্বারা গঠিত বিভিন্ন ধরনের ভূমিরূপের অস্তিত্ব রয়েছে। তাহলে কোনো একটা অঞ্চল উষ্ণমণ্ডলে থাকা সত্ত্বেও সেখানকার শিলার মধ্যে মহাদেশীয় হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপের অস্তিত্ব এটা প্রমাণ করে যে মহাদেশগুলো বর্তমানে তাহলে যেখানে অবস্থান করছে, যে অক্ষাংশে অবস্থান করছে, অতীতে এদের অবস্থান সেই একই অক্ষাংশে ছিল না, যে কারণেই এখানকার শিলার মধ্যে মহাদেশীয় হিমবাহের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে, যা বহিঃসঞ্চরণ মতবাদের একটা খুব গুরুত্বপূর্ণ যুক্তি। তো ওয়েগনার এরকম গুরুত্বপূর্ণ যুক্তির মাধ্যমে তার বহিঃসঞ্চরণ তত্ত্বটাকে ব্যাখ্যা করেছিলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটিকে শেয়ার করে দিও। এবং পরবর্তী এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো। আরও কিছু ভালো ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে।